আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেটা আপনি জননেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ করেছেন এবং এই সংবেদনশীল সময়ের মধ্যে যে সাক্ষাৎকারটা নিয়েছেন তাতে আপনি ওনার মন মানসিকতার অবস্থা সম্পর্কে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কি? প্রথম কথা বলবো, আমার মনে হয়েছে যে আমি প্রধানমন্ত্রী, আমি আপনাকে প্রথমেই ক্লারিফাই করে দিই, আমি টেলিফোনে কথা বলেছি, কেমন? এর আগে ছিল লিখিত ইমেলে। কারণ আমার মনে হয়েছিল, আমি মানে ব্যাকগ্রাউন্ডটা বললে একটু স্পষ্ট হবে, সেটা হচ্ছে ইউনূস সরকার আসার পরে একটা ইন্টারভিউ আমরা করেছিলাম, অনেক ভারতীয় সাংবাদিক করেছিল। তো সেইটা আমি চাইছিলাম যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এবং ওনার যেহেতু দিনটা খুব আমার মনে হলো যে সেটা হচ্ছে 17ই মে, যেটা উনি বারবার বিভিন্ন কর্মীদের সভায় বলছিলেন যে উনি ফিরতে চান বা ফিরবেন। তো তখন আমার মনে হলো সত্যি ওনার পরিকল্পনাটা কি, কিভাবে ফিরবেন, কেমন করে ফিরবেন, এটা জানার আমার খুব আগ্রহ ছিল। এবং আমি এর সঙ্গে বলি যে সাক্ষাৎকারটা আমিও নিয়েছি, আমার সঙ্গে ভারতীয় আমার কলিগ আরো অনেকে অন্যান্য সংবাদপত্র নিয়েছে, রোজই নিচ্ছে, আজও প্রকাশিত হয়েছে, আমি শুনেছি আগামী দিনেও নাকি আরো কয়েকটা প্রকাশিত হবে। সবই প্রথম সারির সংবাদপত্রে, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও, ইন্টারন্যাশনাল মানে ইংরেজি ইংরেজি মিডিয়া, কিন্তু ভারত থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল মিডিয়াতেও প্রকাশিত হচ্ছে। তো তখন আমি তাকে লিখিত প্রশ্ন পাঠাই একজনের মাধ্যমে, এবং লিখিত প্রশ্ন পাওয়ার পর আমি বলেছি খুব ভালো হয় প্রশ্নগুলো যদি আপনি তো আগে ইমেলে জবাব দিতেন। তো এক্ষেত্রে যদি আমি আপনার সঙ্গে আমার এটাই উদ্দেশ্য ছিল জানা সত্যি উনি কেমন আছেন। তো সেই কারণে যদি আপনি কথা বলতে গেলে আমি বুঝবো যে আপনি কেমন আছেন। তো উনি কিন্তু জানিয়েছিলেন উত্তর দিয়ে যে আমি একটা নির্দিষ্ট সময় বলবো, এই সময় আপনাকে ফোন করব আমি। একটা অজানা নম্বর থেকে ফোন করেছিলেন, যেগুলো লেখা থাকে আননোন নাম্বার, সমস্ত ভিভিআইপি দিদি থাকে। তো সেই নাম্বার থেকে উনি ফোন, আমি ফোন দেখেই বুঝেছিলাম যে রোববার সকাল 10টায়, এবং সেই ফোনটা আসার পরই আমি বুঝেছিলাম এটা ওনারই ফোন। তখন উনি বললেন, আপনি আপনার প্রশ্নগুলো বলতে থাকুন, আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো মেলাতে থাকুন, এইভাবে আর কি। তখন সে প্রায় ঘন্টাখানেকের ওপর ছিল বিষয়টা। মানে কখনোই আমার মনে হয়নি যে তিনি অত্যন্ত দুর্বল, কোনোভাবে শারীরিকভাবে অক্ষম, কিন্তু স্পিরিটেড খুব মনে হয়েছিল। প্রথম বলতে গিয়ে একবার বললেন যে ফিরবো তো বটেই, এবং এই ডিসেম্বরের মধ্যেই ফিরবো। আমি কি তাহলে লিখি, তাহলে ডিসেম্বরেই ফিরছেন? বললেন, না না, ওইটা একটু একটু উচ্চ রাখুন, একটু উচ্চ রাখুন। আমি বললাম, দেখুন 2026-এর 17ই মে তো পেরিয়ে গেছে, আর সম্ভব নয়। আপনার যে প্রত্যাবর্তন দিবস হিসেবে বাংলাদেশে পালিত হতো, তাহলে এখন তো সামনে 2027। তখন উনি কিন্তু একটা খুব মানে উত্তর এভাবেই দিয়েছেন যে সময়টা বড় নয়, কিন্তু আমি ফিরবো এটা নিশ্চিত, এবং আমি জানি বাংলাদেশের মানুষও অনেকেই যে অবস্থায় আছে, এই অবস্থায় আমার তার পাশে দাঁড়ানো উচিত। সেগুলো কিছুটা আমি লিখেছি, সবটা হয়তো যেহেতু খবরের স্বার্থে, মানে খবর করার স্বার্থে কিছু কিছু আবেগধর্মী বিষয়গুলোকে হয়তো বাদ দিয়েছি, মানে হার্ডকোর নিউজটা হয়তো করার চেষ্টা করেছি। এবং সেটাই মোদ্দা বিষয় ছিল, এবং তাতে আমার কথা শুনে মনে হচ্ছে অন্য অনেকের ধারণা বাংলাদেশে প্রচার হয় যে তিনি ইমেলে উত্তর দেন, আসলে তিনি বোধহয় অসুস্থ, তিনি অন্য কাউকে দিয়ে লেখান। সেই কৌশলটাই করেছিলাম আমি সাংবাদিক হিসেবে। আমি ওনাকে বোঝাতে দিইনি যে আমি আপনার শারীরিক অবস্থা জানতে চাইছি। আপনি কেমন, একটা ইন্টারভিউ ১ ঘন্টা কথা বললে বোঝা যায় একজন মানুষ কেমন আছে। এবং তাকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যখন কথা বলে যেমন মনে হয়েছিল, যেমন ধমকাতেন সেরকমই ধমকেছেন। কয়েকবার বলেছেন, আপনি তো সমালোচনা করছেন আমাদের। একটা প্রশ্নের উত্তরে বলেও ফেলেছে। আমি বলেছিলাম, এই যে দেশত্যাগী নেতারা, তুমি বলেন আমি আপনার সঙ্গে একমত নই, এরা কেউ দেশত্যাগী নয়। এরা দেশের যা পরিস্থিতি তাতে চলে আসতে বাধ্য হয়েছে। তো আমরা আর এই ফর্মুলেশনের সঙ্গে একমত নই। তো এরকম যে কথাটা, তাতে মনে হয়েছে সেই শেখ হাসিনাকেই শুনছি। তিনি হয়তো ক্ষমতায় নেই, কিন্তু তার মানে আপনি যদি বলেন সত্যি, সত্যি আমি বলব যে আমার মনে হয়েছে যে অন্তত এটা এআই মারফত, এআই শেখ হাসিনা নয়, এটা নকল শেখ হাসিনা নয়। শেখ হাসিনাকে চিনতাম, তার যে ভাষায় কতগুলো কথা বলার ধরন থাকে না একটা মানুষের, যেমন আমি গৌতম লাহিড়ী কথা বলতে বলতে কতগুলো জিনিস হয়তো ব্যবহার করি, যেটা আপনি জেনে যাবেন যেটা আমি গৌতম লাহিড়ী বলছি, সেরকম আমি শেখ হাসিনার সঙ্গে তো অনেকবার সামনাসামনি ইন্টারভিউ নিয়েছি বাংলাদেশের। ফলে আমার কাছে মনে হয়নি কখনো যে এটা অন্য শেখ হাসিনা। তাই বলছে এরপর কি,
বলে এরপর তো আপনাকে ডেকে ইন্টারভিউ দেবো। আমি মানে প্রথম দিয়েছি ইমেলে, এবার দিলাম ফোনে, এর পরের বার আপনাকে ডেকে দেবো। তার মানে ফলে আরো ভালো। আমি যে কারণে প্রশ্নটা করেছি, কারণ হচ্ছে যে আমাদের যে বয়স, ধরেন আমার বয়স এখন 52-3 চলছে, আপনার বয়স আর শেখ হাসিনার বয়স প্রায় 80-র কাছাকাছি। আমরাও এখনো কথা বলতে গেলে অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি, দীর্ঘক্ষণ কথা বলতে পারি না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে উনি অতীতের ওনার যে কনফিডেন্স লেভেল ছিল, এই মুহূর্তে সেম অ্যাজ ইট ইজ কনফিডেন্স লেভেল? সত্যি কথা বলতে গেলে উনি, যেটা আমি দেখিনি ছাপার জন্য নয়, সেটা উনি বলেছেন যে উনি ডিসেম্বরে ফিরতে চাইছেন, শুধু না, তাকে যদি জেলেও নিয়ে যায় তাও তিনি ফিরবেন। কারণ আমি জানি সেই দিন হলো জুলাই আগস্টে যেগুলো দেখেছেন সেটা তো একটা অনুষ্ঠিত আয়োজিত একটা সভা, একটা বিদ্রোহ আপনারা দেখেছেন না, তথাপি বিদ্রোহ বলা হয়। আমি যেদিন যাব সেদিন দেখবেন ঢাকার ওই এয়ারপোর্ট থেকে আর শেষ মাথা পর্যন্ত কোনো জনারণ্য থাকবে। আমার 4 কোটি সমর্থক বাংলাদেশে থাকে, আমরা বাইরে আছি 700 থেকে 800 লোক, কিন্তু 4 কোটি বাংলাদেশের যে আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ মানুষ যদি যোগ করি সংখ্যাটা আরো বেশি, এবং তারা জানি শুধু দেখতেই তারা ছুটে চলে আসবেন। সেটা ঘটনা, সেটা একটা সময়ের অপেক্ষা। আমার কাছে মনে হয়েছে কথা শুনে যে একটু স্ট্র্যাটেজিক বিষয় আছে। এটা যদি ঘোষণা করে দেন যে 31শে ডিসেম্বর আমি যাবই, তাহলে 31শে ডিসেম্বর সরকার যে প্রস্তুতি নিয়ে নেবেন তাতে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার ধারণা যেটা 1981 সালের 17ই মেটা ঘোষিত দিন ছিল, যেদিন আমি জানি না, সেদিন কিন্তু আপনাদের যারা পুরোনো দিনের লোক তারা জানেন, সেদিন প্রচন্ড ঢাকায়, হয়তো না ঢাকায় না, সেদিন যে ধরনের জনসমাবেশ দেখেছেন, এটাতে তার থেকে হয়তো আরো বেশি জনসমাবেশ হবে বলে আমি, এবং আপনি বয়সের কথা বললে নিশ্চয়ই বয়স একটা তো ফ্যাক্টর বটেই, কিন্তু আপনাদের ওখানে সৌভাগ্য একটা, জানি না আপনাদের পানির কোনো গুণ আছে কিনা, আপনাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য থাকে, বিশেষ করে ক্ষমতায় যান। ইউনূস তো বয়স ওনার থেকেও বড়, আর 7-8 বছর। তিনি তো আগামী বছর আবার রাষ্ট্রপতি হওয়ারও স্বপ্ন দেখছেন। ফলে ক্ষমতায় থাকলে আমার মনে হয় এনার্জি আরো বেড়ে যায়। শেখ হাসিনাকে দেখে মনে হয়েছে তিনি ক্ষমতাতেই আছেন, তাই তার এনার্জি লেভেলটা কমেনি, এটুকুই বলতে পারি। দাদা, আপনার সাথে সাক্ষাৎকারে উনি এক জায়গায় বলেছিলেন যে মানে বর্তমান সরকারের ব্যাপারে যে অর্থনৈতিক ধ্বংসের অভিযোগ তুলেছেন উনি। একজন সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি বলে, আপনার যে পর্যবেক্ষণ? দেখুন, একটা ঘটনা ঠিকই, এটা তো বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, কিন্তু পশ্চিম এশিয়ার প্রথমে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার ফলে যে বাংলাদেশ তখন আওয়ামী লীগ ক্ষমতায়, যে ফলে আর্থিক দুর্দশা যেটা বাড়ছিল, তাতে মানুষের ক্ষোভও বাড়ছিল, সেটা একটা মানে সহায়ক হয়েছিল তাকে উৎখাত করার জন্য। তেমনি এখনো যে আর্থিক পরিস্থিতি বাংলাদেশের, প্রথম কথা পশ্চিম এশিয়ার যে সংকট, যেখান থেকে প্রচুর মানে অর্থ রেমিটেন্স হয়, সেই রেমিটেন্সটা কমে গেছে। এক, বাংলাদেশ থেকে যে রপ্তানি হতো, যে রপ্তানি বিশেষত গার্মেন্ট, সেই গার্মেন্ট রপ্তানির পথ অনেকটাই প্রায় বন্ধ হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে বহু গার্মেন্ট শিল্প ধুঁকছে। এবং আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে যে সমস্ত শিল্পপতিদের একটা নির্দিষ্ট দলের সমর্থক তকমা দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, কারখানা বন্ধ করে দেওয়া, ফলে বহু মানুষ কিন্তু এই মুহূর্তে বেকার। এখন আমি জানি না, আমেরিকান অ্যাম্বাসেডর আপনাদের জন্য অনেক রিক্সা এনে দিয়েছেন, হয়তো সকলে রিক্সা চালাবে ভবিষ্যতে, বেকার লোকেরা, বেকার যুবকেরা। আমি জানি না তাহলে সেটা কেন এত হঠাৎ রিক্সা নিয়ে আমেরিকা ঢুকে পড়লো। কিন্তু আর্থিক যে পরিস্থিতি সত্যিই ভয়াবহ। দেখুন, IMF থেকেও যে বিকাশ প্রবৃদ্ধি দরের যে হিসাব দেওয়া হয়েছে সেটাও অনেক কম। আপনাদের টাকার দাম যেভাবে পড়ছে ডলারের বিনিময়, এই কারণে যে সামাজিক সুরক্ষা যে ছিল, যে আপনি তো যেই সরকার যেগুলো পথ নিয়েছেন এক ধরনের ফ্যামিলি কার্ড দেওয়া ইত্যাদি দেওয়া, কিন্তু শেখ হাসিনার সময় তো এমন ছিল না, সকলেই সব সুযোগ পেতে, কোনো কার্ডের ব্যাপার দরকার ছিল না। এই আর্থিক সংকটটা আমার মনে হয় এটা আরেকটি সমস্যা দেখা দিয়েছে বলে, যেটা শেখ হাসিনা হয়তো বলেননি, যেটা হচ্ছে যে বিদেশের সঙ্গে, আমেরিকার সঙ্গে সম্প্রতি যে বাণিজ্য চুক্তি হয়েছে, তাতে আপনাদের দেশীয় শিল্প অনেক সমালোচনার, অনেক বলবো অস্তিত্বে তাদের সংকটের মুখে, যেটা বহু বাংলাদেশের সরকার সমর্থক গণমাধ্যম লিখছেন এবং বড় বড় সংবাদ মাধ্যম লিখছেন। এই যে আর্থিক সংকটটা, এই আর্থিক সংকটটা শেখ হাসিনা, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি থাকলে কিভাবে সামাল দিতেন, কারণ আপনি থাকলে তো পশ্চিম এশিয়ার যুদ্ধ সামাল দিতে পারতেন না।
না। উনি বলছে আমি এটা আগে থেকে হয়তো ব্যবস্থা করতাম বা অনেক কিছু মানে আমি ধরে নিতে পারতাম যে এই ঘটতে পারে, সবটা মানুষকে দিতে পারতাম। কোভিড এর সময় তো পেরেছিলাম, তাই না? কোভিড এর সময় তো আমি বিরোধী নেতাদেরও ভ্যাকসিন দিয়েছি, তারা তো আমার দেওয়া ভ্যাকসিনই বেঁচে আছে। কিন্তু আমি সেটা একটা ভিজুয়ালাইজ করতে পারতাম। সেটা আমার একটা টিমও আছে, যে টিম তারা কিন্তু ক্রমাগত গবেষণা করে আগামী ১ বছরের মধ্যে কি, কি সংকট হতে পারে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বর্তমান সরকারকে তার সরকার টিকিয়ে রাখার জন্য সেটা প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আর ২য় অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে যে কোনোভাবেই এবারে জামায়াত আর বিএনপির মধ্যে কোনো তফাৎ নেই, ফারাক নেই। সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবে কোনো স্থান দেওয়া যাবে না। কিন্তু এত বড় একটা রাজনৈতিক দলকে স্থান দেওয়া যাবে না, তো বললে হয় না। ফলে আমার মনে হয় শেষ পর্যন্ত একটা বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন। হয়তো নৈরাজ্য হতে পারে, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। কিন্তু সেটার জন্য শেখ হাসিনা তৈরি আছেন বলে আমার অন্তত মনে হয়। কবে ঘটবে এই দিনক্ষণ আমি বলছি না। কিন্তু এটা আমি নিশ্চিতভাবে ওনার কথাকে আমি সবসময় ধ্রুব সত্য বলে, আমি খুব একটা, উনি অসত্য কথা বলেন মানে ওনার বিরুদ্ধে অন্য যাই অভিযোগ থাকুক, যে বিরোধীদের গণতান্ত্রিক সুবিধা দেননি ইত্যাদি, কিংবা ওনার ঘনিষ্ঠ যারা তাদের অনেকে দুর্নীতিগ্রস্ত, সে কথা উনি প্রকারান্তরে কিছু স্বীকারও করেছেন, করেননি যে তা না। কিন্তু উনি যেটা বলেন, ওনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যে দৃঢ়তার সঙ্গে দৃঢ়চেতা মনোভাব নিয়ে যেটা বলছেন, সেটায় কোনো আমি কেবলমাত্র বলার জন্য বলছেন বা নাটক করার জন্য বলছেন, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয়েছে ওনাকে আমি দীর্ঘদিন ধরে আমি চিনি, এবং ওনার স্বভাবে উনি যেটা বলেন আমি জানি সেটাতে তিনি অটল থাকেন। এবং আমার ধারণা সেই কারণেই যে আমার এই বিশ্বাসটা বাড়ছে যে কি ঘটবে, কবে ঘটবে আমি জানি না। কিন্তু আরেকটা জিনিস বড় কারণ হয়ে দাঁড়িয়েছে না, যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ভারত সরকার তারা কিন্তু কখনো এই সাক্ষাৎকার ইত্যাদি দেওয়া ফেরেনি। অন্তত আমি সাক্ষাৎকার নিয়েছি আমার কাছে। আমি নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাই, যোগাযোগ রাখি। সকলের সঙ্গেই যোগাযোগ থাকে। কেউ অন্তত আমাকে বলেননি আপনি কেন নিয়েছেন। আমি জানি না অন্যদেরও বলেছে, আমার সতীর্থ সাংবাদিকদের আমি কিছু শুনিনি। তার মানে কি ভারত সরকার উৎসাহ দিয়েছেন? তাও নয়। কিন্তু নিরুৎসাহ করেনি। তার একটা বড় কারণ যেটা হচ্ছে যে তারেক রহমান সরকার আসার পরে যে ধরনের একটা গুডউইল তৈরি হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে, সেটা হচ্ছে যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, তার শপথ অনুষ্ঠানে স্পিকার গিয়েছেন, যে প্রোটোকলে ৩ নম্বর, পররাষ্ট্র সচিব গেছেন, এমনকি বিরোধী দলের জামায়াতের নেতার সঙ্গেও দেখা করেছেন, এবং তারপরে পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসছেন। ভারত থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যতগুলো জয়েন্ট যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে সেগুলোর বৈঠক শুরু হোক। কিন্তু কেন জানি না তারেক রহমান সরকার সেটাতে কোনো একটাও এখনো সম্মতি দেননি। একমাত্র প্রথম ধরুন যে গঙ্গা চুক্তি, যেটা এবছরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে হবে, নবীকরণ হতে হবে, তার বৈঠকটা সবেমাত্র আজ শুরু হয়েছে কলকাতা এবং ফরাক্কায়। এবং সে বৈঠকটা হচ্ছে সেটা টেকনিক্যাল লেভেলের। মানে সেটা কিন্তু মূল যৌথ নদী কমিশনের অন্তর্গত যে টেকনিক্যাল কমিটি, তারা বৈঠকে বসছে। আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই বৈঠকে, দিল্লির বাংলাদেশ হাই কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবারই প্রতিনিধি আছেন তাতে। এটা থেকে হয়তো কারণ দেখুন, কেন এত সময় নিলেন আমি জানি না। গঙ্গা চুক্তি যদি পড়ে দেখেন দেখবেন শুখা মরশুমে পানি দেওয়ার কথা, পানির ভাগাভাগি। অন্য সময় তো বন্যা হবে, এত পানি যে আপনি তো সামাল দিতে পারবেন না। জানুয়ারি থেকে মে এই সময়টাই হচ্ছে শুখা মরশুম। এই সময়ে কতটা পানি হলে, যে চুক্তিতে বলা আছে ৭০,০০০ কিউসেকের যদি বেশি হয় তাহলে ৩৫-৩৫ ভাগ হবে। যদি তার বেশি হয় তাহলে ৪০ ভারত পাবে, বাকিটা বাংলাদেশ পাবে। আর যদি তার চেয়ে কম হয় তাহলে ৩৫,০০০ কিউসেক ন্যূনতম বাংলাদেশ পাবেই। এবং সেই মে মাসে তো আজকে ২১ তারিখ, আর মাত্র ৯ দিন আছে বাকি। আপনি এই বৈঠকটা এপ্রিলে কেন করলেন না? এক। হচ্ছে বাকি যে অনেকগুলো বৈঠক হতে পারত, শুরু হতে পারত, বাণিজ্য, যোগাযোগ, সেই বৈঠকগুলোর ক্ষেত্রে কোনো, মানে আমি এখনো পর্যন্ত জানি না, আমি জানি না। আপনাদের বাংলাদেশের কোনো সাংবাদিক জানলে ভালো। কিন্তু আমি তো এখনো জানি না, শুনেছি যে এরকম কোনো বৈঠকের দিনক্ষণ স্থির হয়। এটা বলে ভারত একটু হতাশ। ভারত একটু হতাশ যে আমরা যেভাবে সম্পর্কটা এগিয়ে নিয়ে যে চাইছিলাম, যেহেতু বাংলাদেশের মানুষ একটা সরকারকে নির্বাচিত করেছে, সেই নির্বাচিত সরকার যাতে কখনোই না মনে করে যে তাকে আমরা উপেক্ষা করছি, আমরা কেবলমাত্র চাই আওয়ামী লীগকেই, সেই ধারণাটা কাটানোর জন্যই উদ্যোগটা নেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেই ধরনের কিন্তু ভারত সরকার রেসপন্স পাচ্ছি না।
সেই কারণে আমি জানি না, আমার কাছে মনে হয়েছিল এই সময়টা পরিস্থিতি সামগ্রিক একটা বিশ্লেষণ শেখ হাসিনার থেকে শুনতে চাই। তিনি তার মতো করে বলেছেন এবং সেই অনুযায়ী আমি যতটা সম্ভব পেরেছি প্রকাশ করেছি। দাদা, এই যে আপনাদের পশ্চিমবঙ্গের নির্বাচন হলো গতকালকে না জানি গত পরশুদিন, আপনার এই যে আপনাদের যে মুখ্যমন্ত্রী উনিও বললেন পুশব্যাগের কথা। এর আগ থেকে পুশব্যাগ চলছিল, কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, এর ভিতরে 3 জন মারা গেল বর্ডারে, বাংলাদেশি। এগুলো নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রী যিনি আছেন খলিলুর রহমান, উনি বললেন যে এই ইটের মানে একরকম কথা এরকম যে গুলির জবাব গুলি দিয়ে দেওয়া হবে। যেখানে ভারত সরকার সর্বপ্রথম তারেক জিয়াকে, বর্তমান প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই বিষয়ে ওনারা কোনো কথা বললেন না। চায়নাতে গেলেন তিস্তা বাদ করার জন্য। এই সবগুলো বিষয় নিয়ে আসলে কি মনে করছেন? বিষয়টা কি খারাপের দিকে যাচ্ছে, আমার মনে ভারত হচ্ছে বিরোধিতা? যে, দেখুন, আপনাদেরই গণমাধ্যমে আমি যেটা পড়েছি, আপনি যে সীমান্ত হত্যার কথা বললেন, তারা এই প্রথম লিখেছেন যে চোরা কারবারি নিহত। দ্বিতীয়ত লিখেছেন সীমান্তে মধ্যরাত্রে গিয়েছিল। তৃতীয়ত সীমানা পেরিয়ে ভারতের এলাকায় প্রবেশ করেছিল। আমি কোনো সাধারণ নাগরিক এরকম মাঝরাতে সীমান্তে বেড়াতে যায় আমি জানি না। কেউ যদি আমাকে বলেন যে তিনি বেড়াতে গিয়েছিলেন, তাহলে আমি সত্যিই প্রকৃত, যদিও আমি কোনো মৃত্যুকে সমর্থন করি না, সেটা অন্য বিষয়। যাই হোক, সীমান্ত হত্যার বিষয়টাকে তো, এবং কিন্তু 1 মাস তারেক রহমান সরকার আসার পরে আমি নিজে আপনাদের ওখানে অনুষ্ঠান করেছি, একটাও সীমান্তে হত্যা ঘটনা ঘটেনি। সেটা আমি বলেছিলাম তারেক রহমান সরকারের একটা সুযোগ্য নীতি, প্রশাসনিক নীতির একটা ফসল। কিন্তু সেটা ধীরে ধীরে কেন সেটা খারাপ হতে চলেছে, এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন সেটা দেখবেন যে পাকিস্তানের সঙ্গে সখ্যতা এবং চীনে যাওয়া, চীনের কাছে যে প্রজেক্টটা ভারতের পাওয়ার কথা ছিল, তিস্তা ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটা চীনকে অফার করা হচ্ছে। কেন জানি না, মনে হচ্ছে একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, কি কার শক্তিতে করছে না আমি জানি না, সেটা বলতে পারবো না। এখন ভারতের এই চুপ থাকাটা, ভারত কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য করেনি। কিন্তু সেটাকে যদি ভারতের দুর্বলতা ভাবেন, তাহলে আমি আর কি বলতে পারি? আমি বলবো যে ঈশ্বর বা আল্লাহ ক্ষমা করুন যে ভারতকে দুর্বলতাটাকে, যদি এটাকে দুর্বলতা ভাবে ভেবে থাকেন। কিন্তু আমার মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে, দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ঘটছে না, সেটা ঠিক আমাকে দিল্লি থেকে বসে বিশ্লেষণ করাটা অনধিকার চর্চা হয়ে যায়, কারণ আমি তো পশ্চিমবঙ্গে থাকি না। পশ্চিম বাঙালি ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের সাংবাদিকদের কাউকে পেলে আপনি হয়তো আরো প্রকৃত বিশ্লেষণটা পেতে পারেন, যে প্রকৃত অবস্থাটা কি, সত্যি কথাটা বলার জন্য বলা হচ্ছে বা বা কথাটা সত্যিই করা হচ্ছে। তারা তো গ্রাউন্ড লেভেলে আছেন না, আমি তো দুর্নীতি 1,500 মাইল দূরে আছি। তবে 1,500 মিল থেকে আমি সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে আপনি যেমন জানেন, আমিও তেমনি জানি। তাহলে আমার কাছে এর কিছু বাড়তি কোনো তথ্য বা কিছু নেই। কিন্তু এটা জানি নিশ্চিতভাবে যে এটা একটা পশ্চিমবঙ্গে বিজেপির বড় ইস্যু, যে ইস্যুর ভিত্তিতে তারা নির্বাচনে অন্যতম একটা কারণ তাদের জয়লাভের, এবং তারা একটা মেরুকরণ করতে পেরেছেন। যে মেরুকরণে হিন্দুরা একত্রিত হয়ে তাদের ভোট দিয়েছে, এটা ঘটনা সত্য। ফলে স্বাভাবিকভাবে সেই ধরনের তারা করার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে আমার মনে হয় ওই বিষয়টার সঙ্গে আমি মানে জাতীয় রাজনীতি বা জাতীয় পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। দেখুন, আসামের মুখ্যমন্ত্রীও তো বলেছেন, তাই না? তো সেটা কি ভারত সরকার কি বলেছে? ভারত সরকার তার জবাব যেটা বলেছিল, সেটা হচ্ছে যে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 2,850 জন বাংলাদেশিকে ভারত সরকার শনাক্ত করেছে। তাদের পরিচয়, নাম-ধাম বাংলাদেশ সরকারকে বলা হয়েছে শনাক্ত করে নিতে, এবং তারপর তাদের ফেরত দিতে। সেইটা এখনো পর্যন্ত প্রসেসটা না ঝুলে আছে। সেটা একটা বড় কারণ। তার ফলে একটা ধারণা তৈরি হচ্ছে যে বাংলাদেশ বোধহয় কি নিজেদের দেশের নাগরিকদের ফেরত নিতে চায় না। এইটার কারণে এটা আরো বেশি বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। রাশেদ ভাই বলুন। যে দাদা, আমার ছোট ছোট 2টা কোশ্চেন, এরপর আপনাকে ছেড়ে দিব। তো দুটার বেশ। মধ্যে প্রথমটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা চরমপন্থার ঝুঁকির মধ্যে আছে এখনো? চরমপন্থা ঝুঁকির মধ্যে নেই। শেখ হাসিনা যেটা বলেছেন উত্তরে, তার সঙ্গে একমত। চরমপন্থা বাড়ছে। চরমপন্থা বাড়ছে, এবং চরমপন্থার হাতে তারেক রহমান সরকারকে অসহায় মনে হচ্ছে। আমার শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি বিশাল একটা ইন্টারভিউ নিয়েছিলেন, যেটা আসলে এতদিন আপনি যেটা বলেছেন সবাই ইমেলে,
হিন্দুস্তান টাইমসও ইমেলে ইন্টারভিউ, কিন্তু আপনি সর্বপ্রথম আপনার ইয়েটা বললেন যে ফোনে, যেটা আমরা প্রতিজ্ঞাত বেঁচে আপনার ফোনে আপনি দীর্ঘ নিজে বললেন 1 ঘন্টা কথা বলেছেন ওনার সাথে। টোটাল ইন্টারভিউ, টোটাল সাক্ষাৎকারটার কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? এমন কোন মুহূর্ত ছিল, কি কি ছিল যে আপনাকে অবাক করেছে? পুরো ইন্টারভিউ, 1 ঘন্টা ইন্টারভিউ, এটা কিন্তু জটিল বিষয় দাদা। না, সেইটাতে অবাক করার মধ্যে না, এখন এটা বলবো এটা আমার দুর্বলতা। এই কারণেই আমার একটা প্রশ্ন করা উচিত ছিল, সেটা হচ্ছে করা হয়নি, যেটা মিসিং এটাতে। সেটা হচ্ছে আওয়ামী লীগের, এটা ঘটনা চিরাচরিত নিয়ম অনুসারে চিরকাল কেউ থাকে না, এটা সবাই জানে। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতাকে, এইটা আমার কাছে মনে হয়েছে ইন্টারভিউটা নেওয়ার পর, শেষ হওয়ার পর আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল আমার প্রফেশনাল লাইফে একটা অন্যতম বিশাল সাফল্য। সেটাতে এত বেশি আবেগপ্রবণ ছিলাম যে এইটা একটা সাংবাদিক হিসেবে প্রশ্ন করা উচিত, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের কাঠামোটা সম্পর্কে উনি একটা উত্তর দিয়েছেন। দেন আমি বলেছিলাম যে আওয়ামী লীগের শুদ্ধিকরণ, আওয়ামী লীগকে রেকটিফাই করা, রেকটিফায়ার সেশনে উনি একটা জবাব দিয়েছেন, কিন্তু তাতে এটাও ইঙ্গিত করেছেন যে এটা তার মধ্যে পরিবর্তন হতে পারে, সংশোধন হতে পারে। কিন্তু ভবিষ্যৎ আওয়ামী লীগ কি, এইটা যে উনি, আমি আশা করেছিলাম উনি হয়তো নিজেই বলে দেবেন, কিন্তু আমার পরে মনে হয়েছে আমার সেই সাক্ষাৎ যেদিন করব সেই ইন্টারভিউতে এই প্রশ্নটা প্রথম। মানে আগে থেকে লিখে নিয়ে যাবেন এই কি কি প্রশ্ন করবেন। দাদা আপনাকে ছেড়ে দিচ্ছি। অনেকগুলো কমেন্টস, আমাদের একটা ধন্যবাদ। কমেন্টসই বারবার করছে অনেকেই, সেটা হচ্ছে যে আপনি কি বুঝলেন যে শেখ হাসিনা 6 মাসের কথা বলেছেন যে 6 মাসের ভিতরে ফিরবেন, আসলে 6 মাসের ভিতরে ফিরবেন নাকি আরো দেরি হবে? আপনার সাক্ষাৎকার বা হ্যাঁ, আপনার সেটার জন্য আমি সকলকে অনুরোধ করব যে আমার ইন্টারভিউটা আরেকবার পড়ার জন্য। আমি প্রশ্ন করেছিলাম 2027-এর 17ই মে কিনা, উনি নির্দিষ্ট করে বলেন। দর্শকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। আমাদের দেশের মানুষের কি মা বোন নাই? তারেক জিয়ার কি মেয়ে মেয়ে না? ইউনুচ্চা, ওর তো একটা মেয়ে আছে, গান গায়, ভালোই গায়। এরা মানুষ নাকি মাদারচোদ সবগুলো? এদের কাজ কি শেখ ফরিদ ভাই? এরা হায়না, হায়না। এরা হায়না মানুষ তো রেপ না, করে না। মানে এরা নৃশংসতায় আমি বলতে চেয়েছি। হায়না রেপ ফাইন বলেছেন। শুধু হায়না না, পৃথিবীর কোনো অ্যানিম্যাল মানুষ ছাড়া কেউ রেপ করে না, ঠিক আছে? আর অপ্রাপ্ত বয়স্ক তো নয়ই, তারা রেপও করে না, অপ্রাপ্ত বয়স্ক ধারে কাছেও যায় না। আপনি দেখবেন অ্যানিম্যালগুলোকে, অপ্রাপ্ত বয়স্কর কাছে তারা ধারে কাছে যায় না, কিন্তু মানুষ সেটা করে। আপনি দেখলেন 2 বছর থেকে শুরু করে 4 বছর, 10 বছর, আহা কি ভয়ঙ্কর! কি বলবো ভাই, আপনি তো নিজেই বুঝতেছেন আপনার কষ্টের কথা। আমি জানি আপনিও আজকে স্বাভাবিক না, আর আমারও সন্তান আছে, আমি জানি আমার কষ্টটা আরো বেশি। আমি এটা ফিলিংসটা আরো কঠোর, আমার আরো কষ্টের কারণ আমার জন্য, কারণ আমারও সন্তান আছে, মেয়ে আছে। এই যে যে দেশের এই অবস্থা, এই যে আপনি শিরোনাম ধর্ষকের অভয়ারণ্য এই বাংলাদেশ, এটা কিন্তু প্রথম দেখেন, এই যে আমরা এখানে যখন এগুলো আলোচনা সমালোচনা করতেছি, ওই যে আরেক পেয়ারা পাকিস্তানি, ওই যে এখন বললে তো বলবে আমরা ধর্মবিরোধী হয়ে গেছি, এক ধার্মিক আসছে আমাদের জ্ঞান দিতে, আর এগুলো বলতে দিবে না তারা। কত হারামির ঘরে হারামি এই ধার্মিকেরা পৃথিবীতে। আমাদেরকে নাস্তিক বলে গালি দেয়, আরো কত কথা বলে গালি দেয়, ইহুদি নাসারা নাস্তিক যা মন চায় গালি দেয়। কিন্তু পৃথিবীর কোন পাপটা ধার্মিকেরা করা বাদ রেখেছে? নিজের কন্যাকে যারা ধর্ষণ করে, তাদের ধর্ম তাদের সেখান থেকে থামাইতে পারে না। আমি সেই জন্যই বলি, ধর্ম কখনোই নিরাপত্তার গ্যারান্টি দেয় না। আর এই বদমাইশগুলো যখন, ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে না, ওই যে অমক মণ্ডলের বাড়ি পুড়ছে, চল আলু পুরা খায় আসি, এইরকম তারা এখন, এই যে একটা আছে চামড়া নাই পীরের, আবরার আহমকুল্লাহ ফাহমকুল্লাহ, এরা এখন সরিয়া আইন চাই, সরিয়া আইন চাই। সরিয়া আইন তো পাকিস্তানেও আছে, রেপ কমেছে। সরিয়া আইন তো সৌদি আরবেও আছে, রেপ কমেছে। বাংলাদেশের যেগুলো মহিলা যাচ্ছে সবগুলোই তো ধর্ষণ হয়ে আসতেছে, ধর্ষিতা হয়ে আসতেছে। সরিয়া আইন তোমাকে গ্যারান্টি দিবে না আইনের সুশাসন? সরিয়া আইন যদি, কোরআন হাদিস যদি নিরাপত্তা দিত শিশুর, তাহলে তো সবার আগে মাদ্রাসার শিশুরা নিরাপদ থাকতো। কিন্তু আমরা কি দেখি, পাইকারি দরে সেখানে গণহারে রেপ হয়, গণহারে বলাৎকার হয় মাদ্রাসা ছাত্র। ওইখানে কি বেদ পড়ায়, বাইবেল পড়ায়, ভগবত গীতা পড়ায়, নাকি তৌরাত পড়ায়, না ইঞ্জিল পড়ায়? ওইখানে তো কোরআন হাদিসই পড়ায়। এইরকম বেহায়া এই দেশের এক মৌলবী দেখবেন, এই এই রামিসা ওই শিশুটার এক জায়গায় কমেন্টস করেছে, এত সুন্দর পোশাক পরা ভালো না। কত বড় হারে হারামজাদা এই মৌলবীরা, কত বড় বদমাইশ আর পাষণ্ড এরা হইতে পারলে এই বক্তব্য দিতে পারে এখানে?
ধর্ম এদের এত পিচাস। আপনি দেখেন এগুলো প্রত্যেকটা মুসলমান। একটা তো নিজের নাতিকে খুন করে রেখে দিয়েছিল। আবার অদ্ভুত ব্যাপার কি জানেন, ওই যে খুনি বুড়িয়ার ছবিটা দেখালেন দাঁড়িয়ালা, সে তার নিজের নাতিকে খুন করেছে, মানে পোলার 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 ঘরের জন্ম নেওয়া নাতি। তার মেয়ে যখন তার ছবি তুলতেছে সাংবাদিকেরা, তার মেয়ে আইসা বুরকা আলাই, আবার বুরকা আলী কয় আমার বাবার ছবি তুলেন না, আপনারা অনুরোধ করতেছে আমার বাবার ছবি তুলেন দেন না, মান সম্মানের ব্যাপার আছে না। কত বড় হারে হারাম জাদি ওই খুনির মেয়ে। আমার মনে হয় এই জন্যই বোধ হয় চায়না বোধ হয় ইসলামকে মেন্টাল ইলনেস বলেছে সম্ভবত। আমি এর সাথে এগ্রি করি না। আবারও প্রিয় দর্শক, আমি চায়নার অফিসিয়াল সরকার যে বিবৃতি, এটার সাথে আমি এগ্রি করি না, ডিসএগ্রি করি। কিন্তু এই সমস্ত কার্যকলাপে মনে হচ্ছে কখনো কখনো চায়না এই বোধহয় যে ঠিকই বলবে। শরিয়া আইন বললো না আহমদুল্লাহ, এখানে শরিয়তের আইনে কি আছে? এখানে আমাদের একজন কমেন্ট করেছেন যে রেপ বলে কোনো কিছু ইসলামে নাই, কেউ দেখাইতে পারবে না। আছে ব্যভিচার, মানে ঠিক নারী পুরুষ ইয়ে করা। তো ব্যভিচার বা ধর্ষণ এটাকেই মনে করা, এবং এই জিনিসটা প্রমাণের জন্য 4 জন সাক্ষী থাকতে হবে, এবং প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এরকম 4 জন রাইখা রেপ করতে হবে, এবং সেটা পেনিট্রেট, মানে দোয়াত কলম দিয়ে এক্সাম্পল দিছে ইসলাম। এর ভিতরে যেমন কলম, এবং সেখানে নারী সাক্ষী হলে 8 জন লাগবে। নারী তো হাফ। ইসলামে তো এই যে চৌরদাসীরা শিবিরে ফাল পারে, ইসলামে নারী রে সাক্ষী হিসেবে অর্ধেক ধরছে, মানুষই ধরে নাই। আর ওই যে আরেক বদমাইশ আছে না, ওই রাজ্জাক বিন ইউসুফ যেটা পিতার গুজ্জদারতে জন্ম নিছে, সে তো বলছে নারীর আত্মা নাই, নারীর আত্মাই নাকি নাই, মানে তার কাম হলো বাচ্চা পয়দা করা। এই চায়নার কথাটাই বোধহয় সত্যি। আমি বোধহয় আমাকে এখন ডিসএগ্রি করার উপায় নেই। আপনি দেখেন প্রতিবাদে বাংলাদেশে, আপনার সাথে আমার বয়স অনেক বেশি, আমার সাথেও তার বয়স বেশি, আমি জিজ্ঞেস করেছি তাদের যে কোনো মৌলবীকে আপনারা কোনোদিন প্রতিবাদ করতে দেখছেন কিনা? কয় না, ইসলাম খতরামে পড়বে, ইসলামের অপমান হবে, মাদ্রাসার অপমান, এলাকার বদনাম, তাই গেলে বলে না। চিন্তা করে দেখেন, এত বড় অপরাধ তারা এড়িয়ে যায়। এই কারণে বাংলাদেশে কিন্তু এই যে ধর্ষণ বাড়া, নারী বিদ্বেষ, এগুলো বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম কারণ কিন্তু এই ওয়াজ, এই ধর্মীয় ওয়াজ। এগুলো নারী দেখেন না, ওই যে 1.5 ফুটে একটা আছে, মোটামুটি এখন বলতে খারাপ শোনা যায়, তবুও বলতে বাধ্য, নিগ্রোদের ইমানদণ্ডের সমান তার উচ্চতা না পুরুষের। সে কি বলছে যে 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। কত বড় হারায় হারামজাদা এরা। এগুলো এই দেশের মানুষ। আবার এদের সমালোচনা করলে নারীরাই আগে চেতে যায়। ওই যে আরেকটা মাস না দেখালেন না, কি সুন্দর কথা বলতেছে। আলাপ হইতেছে ধর্ষণের, আলাপ হইতেছে আইন শৃঙ্খলার অভাব, এখানে বঙ্গবন্ধুর সংবিধান নিয়ে চলে আসছে করে। বাংলাদেশের ধর্ষণের আলাপ হইতেছে মানববন্ধন, সেখানে নরেন্দ্র মোদী কষাই বলে ওঠে। এই সিংহবান্ধব, আমি নিজে সেই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমি আয়োজককে বলেছিলাম যে আলাপ হচ্ছে, ওই যে মনে আছে আপনার তনু হত্যা, মনে আছে আপনার তনু হত্যা, তনু ক্যান্টনমেন্টে যে ধর্ষণ করে মেয়েটাকে মেরে, সে তনু হত্যার বিষয়। এছাড়াও আরো কয়েকবার আমি দেখেছি, আরো কয়েকটা এরকম নারী নির্যাতন ধর্ষণের ব্যাপারে আমরা মানববন্ধন বা প্রতিবাদ করতেছি। এক চিঙ্কুবাম আইসা বলে ফেল, নারী হোক আর পুরুষ, চিঙ্কুবাম ছাত্র ইউনিয়ন বা ছাত্র ফ্রন্ট বা ছাত্র মৈত্রী, যাই হোক, চিঙ্কুবাম যারা আছে বা মূল পার্টির হোক, সেইখানে গিয়ে বলে কি, এই যে এই বদমাইশ নারীটা বললো না, শিবিরের মাস না নাকি পাস না, শিবিরের রক্ষিতা বললো না যে বঙ্গবন্ধু সংবিধানের টান দিল, 72 সংবিধান। ওইখানে গিয়ে বলে কি নরেন্দ্র মোদী কষায়। আচ্ছা, বাংলাদেশের যাত্রাবাড়িতে একটা শিশু ধর্ষিত হয়েছে, সেটা নিয়ে আমরা মানববন্ধন করতেছি, ওইখানে নরেন্দ্র মোদী কষায় শব্দটা কেন আনতে হবে? এইরকম পাট পারে এই দেশের বামপন্থীরাও। মানে এই দেশের মানুষগুলোর প্রতি আমার, আপনি শুরুতে বললেন না যে দেশ নিয়ে আমার আর স্বপ্ন আমি দেখতে পারতেছি না, ভয় পাচ্ছি। কিভাবে একটা আমার দেশের মানুষের মানসিক অবস্থা, সামাজিক পরিস্থিতি কি কোন দিকে নিয়ে যাচ্ছে। একটা মানুষ কি করে একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করে তার হাত পা মাথা আলাদা করে, কি করে সম্ভব একটা 2 বছরের মেয়েকে তার যৌনাঙ্গে ব্লেড চালায়, এটা কি করে সম্ভব? এটা কি করে? এরাই মুসলমান, এরাই কিন্তু আবার গাজার ফিলিস্তিনের শিশুদের নিয়ে চিৎকার চেঁচামেচি করে, এরাই কিন্তু আবার ভারত নিয়ে লম্বা লম্বা কথা বলে, এরাই। আর দেখেন ওই যে জামাতের ওইটা, সে জামাত ইসলামী শরিয়া আইন চাইতো, সেই ইয়াবাকে শিশুটাকে হত্যা করে ফেলেছে। এই যে দেখেন দাঁড়িয়াল্লাহ একটা দেখাইলেন, নিজের কন্যাকে ধর্ষণ করেছে, এটা ভাবা যায়? ধর্ষণের অভয়ারণ্য বাংলাদেশ, এবং সবকিছু ব্যর্থতা সবই দেখা যাচ্ছে। তো এখন তো শেখ হাসিনার জনপ্রিয়তা তুমুল বাড়ছে, তো এই জন্য তাকে কিছু করতে হয় নাই। আপনার কি মনে হয় এই ধর্ষণ কাণ্ড দেখে কি মনে হয়? ঠিকই বলেছেন। আমি কিন্তু এর আগে আমিও বলেছি, অনেকেই বলেছে শেখ হাসিনা আওয়ামী লীগ ভালো কাজ করেছে এই জন্য জনপ্রিয় হচ্ছে, তা না কিন্তু। মানে যারা ছিল 18 মাস আর যারা এখন আছে, তারা এত আকাম কুকাম, এত বদমাইশি, এত লুটপাট,
এত ভয়ঙ্কর কিছু করতেছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এমনি বেড়ে যাচ্ছে, আকাশ ছুঁয়ে গেছে। আপনি কালকে যদি ইলেকশন দেন, ধরে নিলাম গত 17 বছরে আওয়ামী লীগের 17,000 ভুল আছে, কালকে আপনি ইলেকশন দেন ফ্রি অ্যান্ড ফেয়ার, বিশ্বাস করেন আমার ধারণা 300 আসনই পাবে। আমার ধারণা জামাত বিএনপি একটা আসনও পাবে না। আর পাবলিক এই মানুষদের এই মুহূর্তে যদি আওয়ামী লীগ বিপ্লবের ডাক দেয়, আন্দোলনের ডাক দেয়, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগের কর্মীর চাইতে, নেতার চাইতে মানুষ আসবে 10 গুণ বেশি। মানে তারা দেশটাকে এমনভাবে নিয়ে গেছে এই ইউনূস সরকার, আমার ভাবির পোলারা, এবং এই যে মুসলেখা সরকার এবং মুসলেখা বিরোধী দল, এদের বক্তব্য শুনতেছেন, এরা কিন্তু সব তলে তলে এক। আপনি মনে করেন না যে এদের মধ্যে যে বিরোধ হয়, বিএনপি, জামাত, আমার ভাবির পোলা, এগুলো কিন্তু সব প্রেসক্রাইবড, ঠিক আছে, এগুলো সব প্রেসক্রাইবড। এরা এরা দেখেন, আমার আচ্ছা একটা জিনিস কল্পনা করেন তো, জয় বাংলা স্লোগান দিলে দাঁত থাকে না, জয় বাংলা স্লোগান দিলে মায়েরে মেরে ফেলে, যে স্লোগান দেয় ছাত্রলীগ করলে মেরে ফেলে। বিএনপির নেতা মির্জা আব্বাসরে গালি দিতে দিতে সিঙ্গাপুর কোমা পাঠাই দিছে, আরেক নেতারা কালকে মাফিয়া বলছে মন্ত্রীরে, ওই চুক্তি করেই তারা আসছে। জামাত যেভাবে চরমনাই পীর যেভাবে বিএনপির সমালোচনা করে, বিএনপির আপনি প্রতিবাদ করতে দেখেন না কেন? আপনি দেখেন এরা এরা সব প্রীতি ম্যাচ খেলতেছে, ঠিক আছে, এরা প্রীতি ম্যাচ খেলে যাচ্ছে, এগুলো আমরা বুঝি। তো জনগণ এগুলো বুঝে গেছে। আপনি যদি মনে করেন আপনি জনগণকে কিছুক্ষণের জন্য বোকা বানাইতে পারবেন, বা বেশ কিছুক্ষণের জন্য বানাইতে পারবেন, সব সময়ের জন্য তো বোকা বানাইতে পারবেন না। তাই শেখ হাসিনা যেটা বলেছেন যে জনগণও দেখুক, আমিও দেখতেছি, আর তিনি যেটা বলছেন শেষের ওই কথা, তাকে ফিরে আসতে হবে। কেন জানেন? কারণ তিনি যদি দেশকে ভালোবাসেন অবশ্যই তাকে ফিরে আসতে হবে। আর ফাঁসি গেলেন আমি থোড়াই কেয়ার করি, শেখ হাসিনাকে ফাঁসি দিবে এই মুহূর্তে আর পারবে না। মানে যাওয়া একটা সম্ভাবনা তাদের ছিল, এখন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই বিপ্লব হয়ে যাবে। কারা ফাঁসি দিবে শেখ হাসিনাকে? কিভাবে? জি, মাহফুজা সহ অন্যান্য এই দিশেহারা পারুল টারুল এরা দেখলাম বেশ উদ্বিগ্ন, আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ অমুক সময় ফিরে এসেছে, এই জিনিসগুলো বলছে। হ্যাঁ, অন্যদিকে মাহমুদুর রহমান, ওই যে আমার দেশ, জামাতের দেশ, সেই আমাদের সেই দেশ। শিশু হত্যাকারী, সে বলছে যে আওয়ামী লীগকে ভ্যালিড করা হচ্ছে এইভাবে ওইভাবে, ইউনূস সরকারের সমালোচনা করলে আওয়ামী লীগ ভ্যালিডিটি পেয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, ইউনূস যেভাবে দেশটাকে বিক্রি করে দিয়ে গেল আমেরিকার কাছে, তো সেই হামের চিকিৎসা না করে, টিকা না দিয়ে যে শিশু হত্যা করলো, তার সমালোচনা করলে আওয়ামী লীগ ফিরে আসবে, তার মানে তো তারা স্বীকার করে নিল যে আওয়ামী লীগ ঠিক ছিল, আওয়ামী লীগের ভ্যালিডিটি আসছে, তারা এখন কি ভয় পাচ্ছে? এবং আওয়ামী লীগকে জনগণ চায়, তাদের কথাতে প্রমাণ হয়ে গেল। মানে চিন্তা করে দেন কত হারামির বাচ্চা এটা, যে বাংলাদেশে কোনো সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করলে আওয়ামী লীগ ফিরে আসবে, তাই কিছু বলা যাবে না। বিষয়টা এরকম। মানে এরা বুঝছেন তো এরা কারা, এরা যে কারা আপনি সেটা বুঝতে পারছেন তো? মানে বোঝা গেল যে এরা জনগণের জন্য আসে নাই, দেশের জন্য আসে নাই, দেশের সার্বভৌমত্বের জন্য আসে নাই, মানুষের জন্য আসে নাই, কৃষকের জন্য না, শ্রমিকের জন্য না, শিশুর জন্য না, শিশুর মায়ের জন্য না, কার জন্য? তারা আসছে শুধু আওয়ামী লীগকে হটানোর জন্য। পরিষ্কার, যেটা আমরা আগে বলেছি, যারা দেশের জন্য আসে নাই, কথাতে পরিষ্কার হয়ে গেল। শুনেন, সারা পৃথিবীতেই কিন্তু ঘটেছে সরকারের পতন হয়, কিন্তু এইবার বাংলাদেশে একই সাথে সরকারি দল এবং বিরোধী দল একই সাথে পতন ঘটবে, যেটা বাংলাদেশের মানুষ দেখবে। তারা শুধু শেখ হাসিনা তো সবসময় রাজনীতির জন্য প্রাসঙ্গিক, যত কিছুই বলি না কেন আমরা, ভুল ত্রুটি থাকবে, একটা রাষ্ট্রের সরকার ভুল ত্রুটি, কিন্তু এখন তখন কথা বলা গেছে, কথা বলা যায় এইভাবে মব ভায়োলেন্স আসছে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে এই দেশের যারা এই মুহূর্তে, যারাই এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের পক্ষে ছিল, তাদেরই পুরো সুর কিন্তু পাল্টে গেছে। ওই যে কারিনার মা, আমার ভাবি, কাউ সারের বউ, সে কিন্তু বলে ফেলছে যে আমি তো জুলাই যোদ্ধা না, আমরা কেউ জুলাই যোদ্ধা না। এখনই ভয় পেয়ে গেছ ও ভাবি, এখনই শিখে গেছে। শুনেন, এই পিছনের তার পশ্চাৎ দেশের পাশা, তার পাশা ফুইলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে এক একজনের, দেখবেন সবগুলোর গালের মাংস, পেটের গোস্ত, ঘাড় হয়ে গেছে দুম্বার গোস্তের মতো, আর পাশা হয়ে গেছে ময়মনসিংহে পাউরুটির মতো। পাবলিকের যে কি করবে দেখতে পারবেন আপনি। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, সাধারণ পাবলিকের এই ইউনুসকে, হামের যাদের সন্তান মারা গেছে, আপনি লিখে রাখেন, আমি সে ফরিদ বললাম, শুধু এই সরকারের পতন করতে দেন। এরা এই যত এর সাথে যারা যারা দায়ী, সবগুলোকে এই যাদের বাচ্চা মারা গেছে তারা পিটিয়ে মেরে ফেলবে, রক্ষা করতে পারবেন না আপনি, আদালতে পারবেন না। এবং আমরা ভায়োলেন্সের পক্ষে না, কিন্তু এটা আমরা সহ্য করতে পারতেছি না। কারণ এই শিশুদের আপনি হত্যা করবেন। হামের এই যে রুমিন ফারানা কি বলছে যে হামের ঠিকানায় কথা বলা যাবে না, আওয়ামী লীগ ফিরে আসবে,
ও আওয়ামী লীগ ফিরে আসবে বলে কথা বলা যাবে না, তাই নাকি? তাহলে আমরা ওই আওয়ামী লীগই চাই, যেখানে হামের টিকা শিশু মারা গেলে কথা বলতে পারবো, দেশের চুক্তি সার্বভৌমত্ব নষ্ট হলে ওই আওয়ামী লীগই আমরা চাই, ওই দলই আমরা চাই। তোমাদের বাবা আমাদের দরকার নেই। আর তোমরা যে কি করবা, আর তোমাদের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, বাংলাদেশকে বিদেশিদের কাছে দেওয়া। শেখ হাসিনা যা বলেছেন তাই হয়েছে, অন্য অন্য বিদেশি সৈনিকদের জায়গা করে দেওয়ার জন্যই তারা আসতেছে। সুতরাং এটা এখন পরিষ্কার। তো শেখ হাসিনা এখন তো প্রাসঙ্গিক হবেই, ধীরে ধীরে আরো বেশি প্রাসঙ্গিক হবেই, কেউ ঠেকাইতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরা শেখ হাসিনার বক্তব্যটা আরেকটু শুনি। আপনি কায়সার হামিদের কথা বলেছেন, আমি এটা একটু দেখাবো। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। প্রিয় দর্শক, আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং শেয়ার করবেন। তো তার শাসনামল এইগুলোর চেয়ে অনেক বেটার ছিল। প্রতিদিন রেপ হচ্ছে, হামে শিশু মারা যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে। যাই হোক, সেগুলোর বিচার তো অবশ্যই বাংলাদেশে হবে। সবাই এখন মোটামুটি ইউনুচারে মনে হচ্ছে ছাই দিয়ে ধরতে পারে। কি মনে হয় আপনার ভবিষ্যৎ? মানে এই যে হামে এতগুলো শিশু হত্যা করলো, বাংলাদেশ থেকে আমেরিকার কাছে বিক্রি করে দিল, মানে ডিসক্লোজ করা যাবে না এমন চুক্তি করছে, এবং বাংলাদেশের পোর্টগুলো আমেরিকা ইউজ করতে পারবে যখন খুশি তখন। বাংলাদেশটাকে মানে হয়ে গেছে গরিবের ভাবি শুধু না, মানে পুরো গনিমতের মাল। বাংলাদেশ এখন আমেরিকার গনিমতের মাল হয়ে গেছে ইউনুসের কারণে। এবং এই ইউনুসকে, আপনাকে একটা কথা বলি, 2024 সালের জুলাই সন্ত্রাসের কারণে তারা মানুষ ধরুক আর না ধরুক, হামের টিকার কারণে না দেওয়ার কারণে যে শিশু বাচ্চারা মারা গেছে, আপনি নিশ্চিত থাকেন পৃথিবীর সে যেখানেই থাকুক, পৃথিবীর যে ওকে ঘুরতে বলেন না, এই ইউনুসকে একটু সিটাঙ্গে যাইতে বলেন, আর বাড়িতে আশেপাশে যাইতে বলেন না, ঢাকায় একটু আর্মি নেই নামতে বলেন না, ওর সেটা ফাটায় ফেলাবে, এখনই নামতে বলেন। আর একটু খালি মানুষ তো জানে না কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে, মানুষ জানলে ওর সেটা ফাটায় ফেলবে এখনই। বিএনপি তাকে রক্ষা করতে পারবে না, জামাতও রক্ষা করতে পারবে না। তাহলে যখন সরকার বদল হবে, শেখ হাসিনা আসবে, আমি একটা জিনিস বলে রাখি আপনাকে, শেখ হাসিনা কিন্তু আবার যা বলে তা কিন্তু যদি একবার জেদ করে কিন্তু করে, এই ইউনুসকে কিন্তু শেখ হাসিনাও ছাড়বে না, জনগণও ছাড়বে না, পালায় যাবে, পারবে না, পারবেন না। বিদেশে গেলে ওকে এইবার ওই নোবেল লরিয়েট হয়েছে বলে ওকে ছাড়ে দেবে মনে করছেন? একটিও না। এইবার ইউনুসকে কেউ ছাড়বে না, পৃথিবীর সে যেখানেই থাকুক। আর ওই নূরজাহান বেগম, গণ আদালত তো গঠন করবোই আমি, এই শিশু হত্যার কারণে তো গণ আদালত গঠন করবো, এবং এই গণ আদালতে আমি কিন্তু যে কোনো মৃত্যুদণ্ডের বিপক্ষে, আপনি জানেন, আপনিও মৃত্যুদণ্ডের বিপক্ষে, আমি জানি। এমনকি আমিও বলেছি, আমাকে যদি কেউ হত্যাও করে কোনো কারণে, তার জন্য ফাঁসি না হয়, তাহলে আর কিভাবে বলবো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে? কিন্তু এই যে হামের টিকার অভাবে শিশুগুলো যে মারা গেছে, এর জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু ভাই আমরা ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্যে গণ আদালতে বিচার করে তাদের আমরা সর্বোচ্চ ওই যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেটা দিয়ে ঝুলাবো আশা করতেছি। এবং এগুলো উদ্বোধন করাবো, এবং এগুলোতে ঝুলাবো জল্লাদাই না, ওই আপনার জেলখানা জল্লাদ আনবো না। যার শিশু মারা গেছে সেই মাকে ডাকবো, যার শিশু মারা গেছে তার বাবাকে ডাকবো। দেখবেন কিভাবে নূরজাহানকে ঝোলায়, কিভাবে আমার ভাবির পোলাদের ঝোলায়। এরাও কিন্তু দায়ী, এরা তো দায়ী। মনে করেন না যে শুধু ডক্টর ইউনূস আর নূরজাহান, এ ফ্রড মাজাহারও দায়ী, এই জাহেদও দায়ী। এই জাহেদ আর মাদার ফাকার এই তারেক রহমান উপদেষ্টা কি বলছে, কই ইউনূসের নূরজাহান বেগমের মেন্টাল ইন্টেনশন ছিল না, ইন্টেনশনালি এটা করে নাই। ইন্টেনশনালি কি করেছো জাহিদ? এরা তো যাবে ঢাকা স্টেডিয়ামে, তো ঝুলবে, তুমি ঝুলবা ফাও, টেরও পাবা না এই কথা বলার জন্য। আপনি তো দেখেছেন যে কিভাবে বাঁচানোর চেষ্টা করতেছে। সর্বশেষ বিএনপি বহুভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগের নামে এগুলো চালিয়ে দেওয়ার জন্য, পারে নাই। এমনকি আজকেও স্বাস্থ্যমন্ত্রী নাকি বিএনপির কোন নেতা দোষ দিয়েছে, অথচ কালকে নাকি পরশুদিন ইউনিসেফ কি বলছে, 5 বার নয় 10 বার, মোট 15 বার মিটিং করেছে এই টিকার ব্যাপারে। ইউনিসেফ কিন্তু ক্লিয়ার। আমি যে মামলার প্রস্তুতি নিয়েছিলাম সেখানে ইউনিসেফের নামও ছিল, আমি যাদের বিবাদী করে মামলা করতাম, কিন্তু পরশুদিন বিবৃতি দিয়ে ফেলছে, অর্থাৎ এখন আর তাদের দেওয়া যাবে না মামলায়। কারণ তারা বলেছে আমরা 15 বার চেষ্টা করেছি, অর্থাৎ ইউনুস সরকারকে তারা 15 বার নোটিশ করেছে
তারা এটা গুরুত্ব দেয় নাই, মানে ইউনিসেফ তার দায়ভার আন্তর্জাতিকভাবে সেই জন্য বিপদে না পড়ে, সেই জন্য কিন্তু সে আগে বিবৃতি দিতে বাধ্য হয়েছে, কারণ এটা যে আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে ইউনিসেফের বক্তব্যতেই কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ এদের কাউকে ছাড়বে না, কাউকে না। ওই যতই ময়মনসিংহের পাউরুটি হয়ে যাক পাশা ফুলে আমাদের ভাবির পোলাদের, কাউকে এই দেশের জনগণ ছাড়বে না, একটাকেও ছাড়া হবে না, এবং আমরা ছাড়বো না, ছাড়তে পারিও না। যারা গণভবনে লুটপাট করেছে তাদের চেহারাটা মনে রাখেন। এবং এই কারিনা কায়সার, তার বাবা হামিদ কায়সার, এবং এই 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 যে ব্রা দেখাইছিল যারা যারা মানে এই ধরনের অমানুষগুলোর, এদের সবকটার চেহারা, সুবিধাটা হচ্ছে ইন্টারনেট। এটা 75 না, 1975-এ যেটা করছো এটা এই সময় হবে না। এই সব রাজাকারের বাচ্চারা তোমরা কিন্তু ঝুলবা, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের লোকজনের হাতে পড়লে তো গেছো, আইনের হাতে পড়লে যে মানে জীবনটা বাঁচবে, অন্তত পক্ষে সারা জীবন এই শাস্তি যার যেটা লাগবে না, আইনও লাগবে না, পাবলিকে এদের দেখতে পারবেন কি করবে। জাস্ট চেহারাগুলো মনে রাখেন। এবং প্রিয় দর্শক যারা যারা দেখছিলেন, দেখিয়ে ভালো করেছেন, এটা আরেকটা ডকুমেন্টস থাকলো। এই চোরেরা, এই জুলাই সন্ত্রাসীদের আমরা চিনে রাখলাম। গণভবন লুটপাট লিখলেই ভিডিও পাবেন। আপনার এলাকার কে কে গণভবনে লুটপাটে গেছিল, চেহারা তো চেনেন, সব লিপিবদ্ধ করে রাখেন, ড্রাইভে সেভ করে রাখেন। আমার এলাকার কয়েকজনকে চিনি। যারা যারা গেছে সবার লিস্ট করেন, সময় আসছে, সময় খুব দ্রুত ঘুরে গেছে। এটা এত দ্রুত ঘুরতো না যদি ইউনূস এবং তারেক সরকার ব্যর্থ হইতো। এরা চক্রান্তকারী, শেখ হাসিনা ঠিকই বলছিলেন। তো এই যে ব্রা দেখাইছিল না, ওর মানে এগুলোর কোরআন পর্যন্ত লুটপাট করছে, মানে ফ্যান পুরো হামিদ কায়সার। তো এই কাঁঠাল, এই আল্লাহর বান্দাদের দেখে রাখেন, লিস্ট করবেন, সবাই তো চেনেন কে কোথাকার। তো এই আর কি শেষের দিকে এই মাছ চোর, গাছ চোর, সকল চোরের বিচার বাংলাদেশে হবে। সুটেড বুটেড হওয়ার, মোল্লা হওয়ার, যেই হও না কেন, এগুলোর বিচার তো অবশ্যই বাংলাদেশে হবে। জনগণ এই বিচার করবে, কোনো সন্দেহ। দর্শক, আওয়ামী লীগের ফিরে আসা অথবা শেখ হাসিনার ফিরে আসা, এই বিষয়টা নিয়ে গত কদিন ধরে বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, প্রথমে তো আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, উনি বিশাল একাধিক পোস্ট দিলেন ফেসবুকে যে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসছে, কেন ফিরে আসছে, কেন ফিরে এসেছে, অথবা কেন ফিরে আসবে, এগুলি নিয়ে অনেক কাহিনী উনি বর্ণনা করলেন। সেগুলো নিয়ে আমি গতকালকে একটা ডিটেল একটা আলোচনা করেছিলাম, এবং কালকে আমি একটা ছোট্ট কথা বলেছিলাম যে এই পোস্টের প্রেক্ষিতে ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তীকালীন সরকারের আরও একজন উপদেষ্টা, তিনিও কিছু কথা বলেছিলেন। তো তার কথা নিয়ে আমি আসলে ডিটেল কোনো আলোচনায় যাইনি, আজকে কিছুটা যাব। আবার একই সঙ্গে আমি গতকালকেই দেখলাম যে এই বর্তমান বিএনপি সরকারের তথ্য বিষয়ক যে উপদেষ্টা আছেন ডক্টর জাহেদুর রহমান, তিনিও কিছু কথা বলেছেন। ডক্টর জাহেদুর রহমান ওনার কালকের বক্তব্যের পর আজকে আবার ওই কথাগুলি আরও ডিটেইলে আজকে দেখলাম ওনার নিজের যে ইউটিউব চ্যানেল আছে জাহেজ টেক, সেই জাহেজ টেকে উনি আবার ডিটেইল এটা বর্ণনা করলেন, এটা আজকে শুনলাম। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে সেটা হলো যে আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সবাই এত কথা বলছেন কেন। হতে পারে একটা জিনিস, সেটা হলো যে আমরা দেখেছি দুদিন আগে ভারতের একাধিক মিডিয়াতে, বিশেষ করে আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার একটা ইন্টারভিউর মতো ছাপা, ঠিক ইন্টারভিউ না, শেখ হাসিনার সঙ্গে কথা বলে ওরা একটা রিপোর্ট প্রচার করেছে। সেই রিপোর্টটা আমি মানে গতকালকে বলিনি কিছু, কারণ গতকালকে ওইগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখলাম যেহেতু ডক্টর জাহেদুর রহমান ডিটেল ওই রিপোর্টটা নিয়ে কথা বললেন, তাই আমি বুঝলাম যে শেখ হাসিনার ওই বক্তব্য নিয়ে কথা বলা তাহলে কোনো ঝামেলা নাই। কারণ আওয়ামী লীগের উপর তো এক ধরনের রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে, যে জয় বাংলা বলেও লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। তো শেখ হাসিনার বক্তব্য যদি প্রচার হয়, একদম টু দ্য পয়েন্ট দিকে বলে, তো সেটা আবার কোনো অন্যায় মধ্যে পরে আমি তো বুঝতে পারছি না। কারণ এটা তো নির্ভর করে আইন কোনটা হবে কোনটা হবে না, এটা তো বুঝতে পারি না যে কোনটা বললে আবার পলিটিক্স হয়ে যাবে কি না। কারণ জয় বাংলার মতো একটা নিরপরাধ স্লোগান, যেটা নাকি সবারই স্লোগান হতে পারতো, সেটা লেখার কারণে লোকজনকে ধরে নিয়ে পেটানো হচ্ছে, এটা আমরা দেখেছি। তাহলে এখানে কি হবে? আমরা কি শেখ হাসিনার বক্তব্যকে আলোচনায় আনতে পারবো? এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এটা দেখলাম যে আমাদের একটা পত্রিকা, একাধিক পত্রিকায় দেখলাম তারা এটা ছেপেছে বা জাহিদুর রহমান সাহেব কথা বলছেন, কাজে আমি এখানে কিছু কথা বলতেই পারি।
দুটো জিনিস, শেখ হাসিনার কয়েকটা বক্তব্য আমি ওখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। উনি কি বলেছেন? উনি বলেছেন একটা জিনিস, সেটা হলো যে আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে 2024 থেকে 2024-এর 21 আগস্টে গ্রেনেড হামলা করে তার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। তারপর উনি বলেছেন কিন্তু ধ্বংস করা যায়নি, এবং সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। এই যে কথাটা বলেছেন, এই কথাটা নিয়ে দেখলাম ডাক্তার জাহিদুর রহমান মোটামুটি একটু রসিকতাই করলেন, এবং উনি এটাকে অসম্ভব বললেই মনে করলেন। দেখুন, আমি একটা কথা বলি, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। আমি জাহিদুর রহমান সাহেবকে বলি, আপনি কি ভেবেছিলেন তারেক রহমান এভাবে মাথা উঁচু করে দেশে ফিরতে পারবেন? পারেননি, কিন্তু উনি তো ফিরেছেন। ওনার বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলা ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছিল। উনি তো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আজকে যেটা আপনি ব্যাখ্যা করছেন, কালকে এই ব্যাখ্যা দেখবেন চেঞ্জ হয়ে যেতে পারে। কাজেই এত গ্যারান্টি দেওয়ার কিছু নেই, ভাবার চেষ্টা করেন। বরং আমি মনে করি চিন্তা করা দরকার যে কেন কি হয়, কোন ঘটনার পেছনে কি হয়। আজকে যেটা শেখ হাসিনা বলতেছেন, কেন বলতে পারছেন? এই যে শেখ হাসিনা বলতে, দেখুন আমি কিন্তু ভাই আওয়ামী লীগ করি না, আমি আবারও বলছি, যারা আওয়ামী লীগ করেন তারা আমাকে আওয়ামী লীগের ভাষ্যকার মনে করবেন না প্লিজ। আবার যারা বিএনপি করেন তারাও আমাকে আওয়ামী লীগের ভাষ্যকার মনে করে ঘৃণা করবেন না প্লিজ। আমি আওয়ামী লীগ লোকের আমাকে ভালোবাসা অথবা ঘৃণা করে কোনো আমি চাচ্ছি না। আমি আমার অবস্থান থেকে কেবল ব্যাপারটা ব্যাখ্যা করছি। বিষয়টা হলো এরকম, শেখ হাসিনা মাথা উঁচু করে ফিরতে পারবেন কি পারবেন না, এটা জাহিদুর রহমান সাহেব কি ভাবেন কিংবা কি বলেন তার উপর নির্ভর করে না। তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ সাহেব অনেক কথা বলেছিলেন। তাদের কথার উপর কিন্তু তারেক রহমানের ফেরা না ফেরাটা নির্ভর করে নাই। এই একই রকম জাহিদুর রহমানের কথার উপর আওয়ামী লীগের অথবা শেখ হাসিনা ফেরা না ফেরা নির্ভর করে না। নির্ভর করে কিসের উপর জানেন? নির্ভর করে যারা সরকারে থাকবেন, এই জাহিদুর রহমান সাহেবরা, ওনারা কি আচরণ করছেন, ওনারা কথা বলতে যে কতটা বিনয়ের সঙ্গে বলছেন অথবা কতটা দম্ভের সঙ্গে বলছেন, ওনাদের কথা এবং কাজের কতটুকু মিল আছে তার উপর নির্ভর করে। আপনারা যদি দেশটাকে ভালোভাবে চালাতে পারেন, কেউ ভাববে না বিকল্প কারো কথা, তাহলে শেখ হাসিনার কথা আসবে কোত্থেকে? আসবে না। আর আপনি যদি দেশটাকে ভালোভাবে চালাতে না পারেন, জনগণ যেভাবে দেশটা চলুক বলে চায় যদি সেভাবে চালাতে না পারেন, তাহলে আপনারা যতই চিৎকার করেন, যতই আওয়ামী লীগের দোষ ধরেন, যতই শেখ হাসিনাকে দানব হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন, জনগণ তার কোনোটাই মানবে না। এটাই নিয়ম। দেখুন, 5ই আগস্টে শেখ হাসিনা চলে গিয়েছিলেন দেশ ছেড়ে। শেখ হাসিনা সরকারের মানে পতন হয়েছিল, একদম বাড়ির ঘরের মতো সব ভেঙে পড়ে ঝুরঝুর করে ভেঙে পড়েছিল। শেখ হাসিনার মন্ত্রীরা যে জেলখানায় যাননি তারা সবাই বিদেশে চলে গেছেন। তার মানে দেশে থাকার তাদের সে আত্মবিশ্বাসটা পর্যন্ত ছিল না। এরা সবাই অপরাধী, আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি এরা সবাই অপরাধী, এদের বিচার হওয়া উচিত, এটা আমার কথা। কিন্তু সব বিচার সবসময় হয় না। 21শে আগস্ট 2024 আওয়ামী লীগের অফিসের সামনে গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল, প্রায় 44 জন লোক মারা গিয়েছিল। কে মেরেছে আমি জানি না, কিন্তু বিচার হওয়া উচিত। বিচার হয়নি, বিচার তো হয়নি, কি বলবেন? বিএনপি একটা তদন্ত করেছিল, আওয়ামী লীগ আরেকটা তদন্ত করেছিল। দুই তদন্তই বর্তমান সময়ে যারা বিচার বিভাগ তারা গ্রহণ করেনি। বিএনপি তদন্ত রিপোর্টকে আওয়ামী লীগের সরকার গ্রহণ করেনি, আওয়ামী লীগ সরকারের তদন্ত রিপোর্টকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিচার বিভাগ তারা গ্রহণ করেনি। কারণ এই বিষয়ে সবাই বেকসুর খালাস পেয়ে গেছে। তাহলে কি ওই দিন ওখানে কেউ মারা যায়নি? ওই দিন কি গ্রেনেড ফুটেনি? ফুটেছে, বিচার হয়নি। সব বিচার হয় না, এই দেশে সব বিচার হয় না। কি করবেন? কেন হয় না জানেন? হয় না এই কারণে যে পরবর্তী সরকার যখন পূর্ববর্তী সরকারের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, পূর্ববর্তী সরকারের চেয়ে খারাপভাবে দেশ পরিচালনা করে, তখন
পূর্ববর্তী সরকারের অনেক অপরাধ জনগণ ভুলে যায়। এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালিয়েছিল তার চেয়ে অনেক ভালোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থভাবে দেশটা চালাতে পারত, তাহলে শেখ হাসিনার কথা তো আগের সরকারের কথা কেউ মনেও করতো না। সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে জয় জয়কার বলতো। তারা সেটা পারেনি। শেখ হাসিনার এক পিয়ন 400 কোটি টাকা চুরি করেছিল, শেখ হাসিনা নিজে বলেছিলেন। কয়েকদিনে, কত বছরে? 15 বছরে। আর অন্তর্বর্তীকালীন সরকারের একজন এপিএস 300 কোটি টাকা চুরি করেছে বলে আলোচনা হয়েছে, দুদকে মামলা হয়েছে। সেই মামলাকে থমকে রাখা হয়েছে কয় মাসে? 6 থেকে 7 মাসে। তো এই দুর্নীতি পেয়ে আগে দুর্নীতির কথা সবাই ভুলে গেছে, এবং যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই অনেককে আমি বলতে শুনেছি আগেই ভালো ছিল। এটা কিন্তু আপনি এতটাই খারাপ করেছেন যে লোকে আগের কথা স্মরণ করছে। আবার এখন বিএনপি সরকার আসছে, এখন বিএনপি সরকার কি করবে? তারা মাত্র 3 মাস হলো, কিন্তু বিএনপি সরকার কি করবে কি না করবে তার উপর নির্ভর করবে আগের কে ভালো ছিল কে খারাপ ছিল। বিএনপি সরকার যদি এমনভাবে দেশ চালায় যে কথা কম কাজ বেশি, যে জিনিসটা আমরা প্রধানমন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে দেশে একভাবে চলবে। আর যদি ডাক্তার জাহিদুর রহমানের মতো কথা বেশি কাজ কম করেন তাহলে আরেকভাবে চলবে। আপনি প্রেস রিফিট করছেন, তারপরে আপনার মন ভরছে না, আপনাকে আবার ইউটিউব করতে হচ্ছে ব্যাখ্যা দেওয়ার জন্য। কথা তো বেশি বলছেন ভাই, কাজ কি হচ্ছে? আপনার সব কথা আমি নিজে বিশ্বাস করি না। দেখেন না, মনে আছে আমার স্পষ্ট একটা ঘটনার মতো, ওই দিন আমি হেসেছিলাম। আমি বেশি কিছু বলিনি, কারণ ডক্টর জাহেদকে আমি পার্সোনালি খুবই পছন্দ করি, এবং আমি মনে করি যে উনি লজিক দিয়ে কথা বলার চেষ্টা আগেও করতেন, এখনও করবেন, এটাই আমার প্রত্যাশা। এপ্রিলের 16 তারিখে উনি বলেছিলেন যে জ্বালানি তেলের দাম বাড়বে না, অন্তত এই মাসে তো বাড়বেই না। তার 3 দিন পরে জ্বালানি তেলের দাম বেড়েছিল। তাহলে উনি এটা বলতে গেলেন কেন? তাহলে হয় উনি হয়তো বলবেন আমি চেয়েছি না বাড়ুক, হ্যাঁ হতে পারে, তাহলে সেটাই বলতেন যে আমি চাই তেলের দাম না বাড়ুক। কিন্তু আপনি স্পষ্ট করে বলেছিলেন এপ্রিলে তো বাড়বে না, 3 দিনের মাথায় বাড়লো কেন? 2টো কারণ হতে পারে। একটা কারণ হলো আপনি কোনো খবরই রাখেন না, সরকারের ভেতরে কি চলছে না চলছে আপনি কোনো খবর রাখেন না। দ্বিতীয় কারণ হতে পারে আপনাকে ইচ্ছে করে একটা ভুল খবর দেওয়া হয়েছে আপনাকে বেইজ্জতি করার জন্য। 2 ব্যাপারে সাবধান থাকেন, কথা কম বলেন, কাজটা বেশি করেন। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু, এবং সবচেয়ে বেশি নির্ভর করে আওয়ামী লীগের পরে যারা ক্ষমতায় আসছেন, দায়িত্ব নিয়েছেন, তারা কীভাবে দেশ চালাচ্ছেন তার উপর। আবার আসিফ নজরুল একটা কথা বলি, উনি কালকে বলেছিলেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। এটা একদম সত্য কথা। আসলে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করতে হবে না, আওয়ামী লীগ দেশে আছে। ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে কেন এখনও কিছু লোক আওয়ামী লীগ করে সমর্থন করেন, বুঝতে পারেন না। আপনি এটা বুঝতে পারবেন না তো, কারণ আপনি তো আওয়ামী লীগকে দল মনে করেন না। তো আওয়ামী লীগকে এক রাজনৈতিক দল মনে করেন, আপনি জামাতকে রাজনৈতিক দল মনে করেন, কিন্তু আওয়ামী লীগকে মনে করেন না। ডক্টর জাহিদের জন্য আমারও একটু দুঃখ হয়। জামাত যদি রাজনৈতিক দল হতে পারে, আওয়ামী লীগ কেন নয়? যাই হোক, উনি দল মনে করেন না, কিন্তু উনি বলছেন যে আওয়ামী লীগ আছে, আসিফ নজরুল বলেছেন। কিন্তু আসিফ নজরুল আর কি বলেছেন যে তারা ছিল, কিন্তু ব্যাক করছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। এই যে কথাটা উনি বলেছেন, এটা কিন্তু আমি বলবো যে এটা আওয়ামী লীগের কিন্তু দম্ভ, মিথ্যাচার, বিভ্রান্ত করার দুঃসাহস, এটা কিন্তু মানে আওয়ামী লীগের না, এটা হলো আওয়ামী লীগের সেই পতিত নেতৃবৃন্দের মধ্যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আমি আওয়ামী লীগকে পরামর্শ দেব, যে নেতৃবৃন্দ পালিয়ে গেছে দেশ ছেড়ে, তাদেরকে এনে আবার পুনঃস্থাপনের চেষ্টা যদি আপনারা করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিলম্বিত হবে। সিম্পল কথা আমি বলে শেষ করছি। প্রথমত 1 নম্বর, আওয়ামী লীগের ফিরে আসা না আসাটা নির্ভর করবে বর্তমানে অথবা আগামীতে যারা সরকার চালাবে তাদের সক্ষমতা অথবা অক্ষমতার উপর। নাম্বার 2, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসতে চায়, তাহলে আওয়ামী লীগের যে পতিত নেতৃত্ব তাকে ত্যাগ করে ফিরতে হবে।
পতিত নেতৃত্বকে আওয়ামী লীগ, এই দেশের মানুষ তো দূরের কথা, আওয়ামী লীগই গ্রহণ করবে না। এবং নাম্বার 3, রাজনীতি নিয়ে এত দ্রুত ভবিষ্যৎবাণী কেউ করবেন না। কি হবে না হবে এত দ্রুত বোঝার কোনো সুযোগ নেই। ডক্টর জাহেদকে অনুরোধ, কথা একটু কম বলেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।